হ্যালো, কেমন আছেন? এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আর প্রতিদিনের মতো আজও আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি, উঠে অনেক জামাকাপড় আর আজকে না দুটো সাদা বেডশিটও কেচে দিয়েছি, সেগুলোও মেলে দিয়েছি। তো এরকম সকাল থেকে উঠেই যদি এরকম কাচাকুচি শুরু হয়, এমনি তো হাতে ব্যথা, আরও হাতে ব্যথাটা বেড়ে গেছে। তো কিছু করার নেই, বাড়ির কাজ, নিজের বাড়ির কাজ নিজেকেই করতে হবে। আর এই যে বাড়ি কাজ হচ্ছে না, জিনিসপত্র যেন বেশি নোংরা হয়ে যাচ্ছে। আর ওই দিন যে মন্দিরে পুজো দিতে গেছিলাম, শাড়ি টাড়িগুলো কেচে দিলাম ভালো করে। পুজোও আছে আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার থাকলে তো কাজের শেষ নেই। কোথায় থেকে যে কাজ চলে আসে নিজেও জানি না। অনেক চিরুনি সার্ফের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম, আমি কাচাকুচি করার পরে না চিরুনিগুলো এরকম ডুবিয়ে দিয়ে রাখি। যখন একটু টুপে যায় তখন আবার পুরোনো ব্রাশ দিয়ে ক্লিন করে নিই। আর প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে ভাবি আজকে বোধহয় কাজটা একটু কম হবে, কিন্তু না, প্রতিদিনই কাজগুলো যে আমাকে খুঁজে বেড়ায়। আর প্রতিদিন কি হয়, প্রতিদিন এক্সট্রা কিছু কাজ করে রাখলেও ভাবি বোধহয় আজকে এই কাজটা করে রাখলাম, কালকে একটু কাজটা কম হবে, কিন্তু তা না, আবার কিছু নতুন কাজ বার হয়ে যায়। কাজ কিন্তু কম কিছুতেই হয় না, কাজ দিন দিন বেড়েই চলে। আর এখানে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে ভালো করে মুছে নিলাম। বাসন না মুছলে না আমার একেবারেই ভালো লাগে না। বাসন মুছলে না একটু একদম সারাদিন পরের দিন অবধি চকচক করে থাকে। পরের দিন কি 3-4 দিন যদি নাও মাজা হয় এরকম চকচকেই থাকবে, কিন্তু বাসন মেজে ভালো করে মুছতে হয়, তারপরেই পেতলের বাসন চকচকে থাকে। আর বৃহস্পতিবার কালকে ফুল এনে রেখে দিয়েছিলাম, পরের দিন ফুল নিয়ে আসলে কি হয় না, ফুলগুলো কেমন শুকনো শুকনো হয়ে যায়, ওই জন্য আগের দিনই ফুল এনে রেখে দিয়েছিলাম। তো বেলপাতা, এই আম পাতাগুলোকে ভালো করে একটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। আর মোটামুটি আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। পুজো করতে না অনেকটাই সময় যায়, অনেক ঠাকুর দেবতা এই সিংহাসনে। আর এই যে মা সরস্বতী, মা বলেছিল সরস্বতী আর লক্ষ্মী নাকি এক জায়গায় রাখতে নেই, তাও এক জায়গায়ই রেখে দিয়েছি। কি জানি 2 বোন নাকি ঝগড়া করে, তাই কি? কেউ যদি জানেন অবশ্যই বলবেন। মা সরস্বতী আর মা লক্ষ্মীকে সত্যিই কি এক জায়গায় রাখতে নেই? কি জানি না। আর এই যে চান করে পূজা পাঠ করলাম, আমি কিন্তু এখনও মাথাটা ভালো করে আঁচড়াইনি, সিঁদুরও পরিনি। মাকে দেখতাম চান করে সিঁদুর পরে তারপরে পূজা পাঠ করতো, সিঁদুর না পরে কিছু করতো না। আর আমি সেই কখন গিয়ে, সে হয়তো সন্ধেবেলা যখন পার্লারে ঢুকবো তখনই আমার মাথায় চিরুনি পড়বে আর সিঁদুরও পড়বে। কাজ করতে করতে না সত্যি কী যে করি আমি নিজেই জানি না, আমার খুব দেরি হয়ে যায়। আর এখানে ভেন্ডি আর আলু আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমার ছেলে না, যে কদিন আগে মায়ের বাড়ি গেছিলাম, ওখানে ফার্স্ট চিংড়ি মাছ খেয়েছে, তো ওই জন্য আজকে আমি চিংড়ি মাছ নিয়ে এসেছি। ওকে জিজ্ঞাসা করি, বলি খাবে তো, কারণ চিংড়ি মাছ আমিও খুব একটা পছন্দ করি না, বড় জোরে একটা খাই। তা ও বলেছে খাবো, ওই জন্য ওর জন্য নিয়ে আসলাম। আর ভেন্ডির ঝোলটা ও একটু পছন্দই করে। কে কে এইভাবে ভেন্ডির ঝোল করেন বলবেন অবশ্যই, কারণ ভেন্ডিটা একটু ডালনা করলেও ভালো লাগে, আবার মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল করলেও ভালো লাগে। তো আমি একটু মাখাই করব, ডালও করব আর একটু আলু ভাজবো। তো এগুলোকে কেটে আগে প্রথমে রেডি করে নিচ্ছি, ভাবছি আজকে কেটে কুটে রেডি করে নিই, তারপরেই যদিও ওদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে আর এদিকে কাটাকুটি করছি। এর মাঝখানে হয়তো একটু মাথাটা আঁচড়ে নিতে পারতাম, কিন্তু না, ভাবলাম আগে রান্নাটা করে নিই, কারণ দেরি হয়ে গেলে ছেলেকে খাওয়াতেও তো দেরি হবে না। আর আমি নিজেও না ভেন্ডির ডালনা খেতে খুব পছন্দ করি। অনেকে ভাজা টাজা খেতে পছন্দ করে, কিন্তু আমি অত ভাজা পছন্দ করি না। ভেন্ডি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে, চুনো মাছ দিয়ে রান্না করলে আমার খুব ভালো লাগে। আর একটা জিনিস দেখবেন, বাড়িতে বাচ্চারা থাকলে দেখবেন বাড়ির বড়রা, মা বাবা যেটা পছন্দ করে, বাচ্চারাও সাধারণত সেটাই পছন্দ করে। তাদের পছন্দটাও আস্তে আস্তে সেরকমই হয়। ওই কারণেই হয়তো আমার ছেলেও একটু ভেন্ডির সবজিটা পছন্দ করে। ভেন্ডির ঝোল দিয়ে ভাত মেখে দিলে খেতে পছন্দ করে, কিন্তু অন্য কোনো সবজি খুব একটা কিন্তু পছন্দ করে না। আমি এখানে চিংড়ি মাছটাকে হালকা হালকা করে ভেজে নিলাম, আর তেলের মধ্যে দিয়েছি একটু 5 ফোড়ন পেঁয়াজ। তো আলুটা আর ভেন্ডিটাকে ভালো করে কষিয়ে নিয়ে আর এর মধ্যে দিয়ে দেব একটু গরম জল।
আর মশলা বলতে এর মধ্যে জিরে আর মরিচ বাটা, সরি আজকে যদিও জিরে মরিচ বাটা দিইনি, আজকে কিন্তু গুঁড়ো মরিচই দেব, মানে জিরে দেব। আমি সাধারণত আমার ছেলের সবজিতে বেটেই দিই মশলাটা, যতটা পারি বেটে দেওয়ার চেষ্টা করি। এর মাঝখানে একটা কথা শেয়ার করি, যেটা না করলে নয়, অনেকেরই জানা দরকার। আমার পাড়াতে একটা বাচ্চা আছে, আমার ছেলের সমবয়সী, আমার ছেলে তার সঙ্গে খেলা করে, ফ্রেন্ড আর কি। তো না ছোটোবেলায় খুব পেটের সমস্যায় ভুগতো, প্রায় ডক্টরের কাছে নিয়ে যেত আর কি ওর মা। তখন ডাক্তারবাবু বলেছিলেন ওকে না গুঁড়ো, মানে যেটা আর কি আমরা প্যাকেটে কিনে নিয়ে আসি, ওই মশলাগুলো খাওয়াবেন না, ওকে কিন্তু বেটে ওর যে সবজি রান্না করবে সেটা বেটে দিতে বলেছিলেন। তা আমিও যদিও বেটে দিতাম। তো অনেক সময় না এতে থেকে বোঝা যায় হয়তো বাটা ওই যে প্যাকেট মশলাতেও হয়তো বাচ্চাদের পেটের সমস্যা হয়। ওই কারণে আমিও চাই, মানে চেষ্টা করি বেটে দেওয়ার, যদিও সেটা জানার আগে থেকেই আমি বেটে দিতাম। এরম আরও একটা ঘটনা আমি জানাই। আমার ছেলে যখন ছোট ছিল একবার হসপিটালে অনেক দিন অ্যাডমিট ছিল। সেই সময় একটা বাচ্চা ভর্তি হয় পেটের সমস্যা নিয়ে। তো তার না কিছুতেই পেটের সমস্যা মানে যাচ্ছিল না, বারবার তার মানে কি বলবো, ডায়রিয়া টাইপের হয়ে যাচ্ছিল। তো ডাক্তারবাবু কোনো ওষুধই কিছু হচ্ছিল না। শেষমেশ ডাক্তারবাবু বললেন যে আপনি কি ফিটিং বোতলে খাওয়ান, ফিটিং বোতলে খাওয়ানো বন্ধ করুন, তো ঝিনুক চামচে খাওয়ান। তো খাওয়ানোর পরে দেখা গেলো বাচ্চাটার পেটের সমস্যাটা নেই। তার মানে কি ফিটিং বোতল থেকে তার ওই সমস্যাটা হচ্ছিল। আর আমার ছেলেকে খাওয়ানো রেডি হয়ে গেছে। ছেলেকে খাওয়ানোর পর এই যে আমিও নিজের জন্য একটু ভাত বেড়ে নিয়েছি। চলুন, অনেকটা বেলা হয়েছে, এখন আমিও খেয়ে নিই, অনেক কাজ এখনও পড়ে আছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে, আর আমি এখানে নিয়েছি ডাল, আলু ভাজা আর ভেন্ডি। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন চলে এসেছি এগুলো গোছানোর পালা। কেচে একবার মেলে দাও, আবার একবার গুছাও, তো এগুলোই তুলতে চলে এসেছি। বেডশিটগুলো এখানে পড়ে থাকলে এদিকে না প্রচুর ধুলো চলে আসে, তো ধুলোতে পুরো সাদা হয়ে যাবে, ওই জন্য তুলে নিলাম। নিয়ে আর এই যে শাড়িটা যে সাদা শাড়িটা পরে গেছিলাম, আর পুরনো শাড়ি এইভাবে মানে একটু কেচে নিয়ে হালকা রিভাইভ দিয়ে আর এইভাবে যদি পুরো আয়রন করা যায় না ভালো করে, পুরো নতুনের মতন হয়ে যায়, একদম নতুনের মতন। শাড়িটা কিন্তু নতুন অবস্থায় এরকমই ছিল, তো একদম নতুনের মতন হয়ে গেছে। আর এই শাড়িটা পরতে না আমার ভীষণ ভালো লাগে, অনেকবার পরেছি শাড়িটা। সাধারণত সাদা জিনিস, সাদা বেডশিট, সাদা শাড়ি এগুলো আমার খুব ভালো লাগে। আপনারা হয়তো দেখেছেন আমি সাধারণত সাদা বেডশিটই ঘরেতে পাতি, খুব কম কালার বেডশিট আমি পাতি, খুবই কম। আর এখন এগুলোকে রেডি করে নিলাম, নিয়ে আর আবার পিছনের দিকে কথাতে ফিরে যাই, ফিটিং বোতলের কথা। কারোর বাচ্চা যদি ছোট থাকে তো ফিটিং বোতল না অনেক 20 থেকে 25 মিনিট ডাক্তাররা ফোটাতে বলেন, কিন্তু গরম জলে টকবক করে ফুটিয়ে নিয়ে তারপরেই বাচ্চাকে খাওয়ানো উচিত। তো যাদের বাচ্চা পেটের সমস্যা এইভাবে ভোগে না, অনেক সময় দেখা যায় ফিটিং বোতল থেকেই কিন্তু পেটের সমস্যাটা হয়। ফিটিং বোতল ভালো করে না ফোটানো, ভালো করে না ধোয়ার কারণেই কিন্তু বাচ্চাদের পেটের সমস্যা হয়ে থাকে। আর দেখুন মোবাইলের পিছনের কভার না একটা সাদা পেপারের মধ্যে এরকম শিলচান এঁকে আর ওখানে মোবাইলে সাঁটিয়ে দিয়েছে। আমার ছেলে যখন ছোট ছিল আমিও কিন্তু অনেকক্ষণ ধরে অনেকটা জলের মধ্যে ফিটিং বোতল দিয়ে ফোটাতাম। তো এর মাঝখানে বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ ফলো করবেন। ব্লগটা আজ এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা ভালো লাগলে আবার বলি লাইক করবেন। তো চলুন।